দেবী মন্দির কখনো অভিশপ্ত হতে পারে নাকি? দেখ, আমি এইসব কিছু বিশ্বাস করি না, কিন্তু মন্দির তো শুনেছি মানুষের ভালোর জন্যই থাকে। গ্রামের মানুষেরা মন্দিরে নিজেদের মনের ইচ্ছে পূরণ করার জন্য পুজো দেয়। তাহলে দেখ, ওসব আমি জানি না, কিন্তু যেটা আমি শুনেছি সেটাই তোকে বললাম। এই মন্দিরে নাকি গ্রামের লোকেরা পুজো দেয় না। আমিও এসব বিশ্বাস করি না, তবে বিশ্বাস যখন করিস না, তাহলে এইসব ব্যাপার নিয়ে তোর মনে কৌতূহল হয় না? কেন গ্রামের লোকেরা এরকম একটা মিথ্যে কথা রটিয়ে দিয়েছে? এই গ্রামের লোকেরা কিন্তু বেশ ভালো, শান্ত, নিরীহ প্রকৃতির। বেশিরভাগ লোকেরাই চাষি। চাষ কাজ ছাড়াও গ্রামের কিছু জেলেরা বাইরে নদীতে মাছ ধরে। তারা এসব থেকে দূরে থাকতেই ভালোবাসে। সেই কথাটা বুঝলাম, গ্রামের লোকেরা কোনো একটা ভয় পায়, কিন্তু আমরা তো গ্রামের লোক নই, আমরা শহরের লোক। আমাদের এইসবে ভয় পাওয়ার প্রয়োজন নেই। ওই মন্দিরের দিকে একবার যাবি নাকি? গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে অংশু আর জয়ন্ত গ্রামের একটা মন্দির নিয়ে কথা বলছিল। মন্দিরটা বেশ পুরনো। গ্রামের লোকেরা ওই মন্দির প্রতিষ্ঠিত হতে দেখেনি। এই গ্রামের পতনের আগে থেকেই নাকি ওই মন্দির এখানে ছিল। একসময় ওই মন্দিরের আশেপাশে তান্ত্রিক থাকত। সেই তান্ত্রিকরা নাকি ওই মন্দিরে রক্ত দিয়ে পূজা দিত। এসব কথা গ্রামের লোকেদের মুখেই শোনা যায়। ওরা এখানে এসেছে জয়ন্তর এক আত্মীয়ের বাড়িতে। এই গ্রামে জয়ন্ত আর তার পরিবার ছোটবেলায় থাকত। তাদেরই জমিজমা সংক্রান্ত কোনো একটি বিষয়ে তাকে এখানে আসতে হয়েছে। অংশুও তার সঙ্গ নিয়েছে। বাড়ি ফেরার পথে অংশু কথাগুলো বলতেই জয়ন্ত একটু অবাক হলেও কৌতূহলী হয়েছিল। সে নিজেও এসব কথা বিশ্বাস করে না। যে মন্দিরের দেবীকে একসময় কেউ পূজা করত, সে গ্রামে অপদেবী হয়ে এভাবে ভয় বিস্তার করতে পারে, সে কথা মেনে নেওয়াটা সহজ ব্যাপার নয়। তাই জয়ন্ত বলল, আমার কি মনে হয় বলতো, এসব ঠিক হবে না। আর তাছাড়া আমরা একটা কাজে এসেছি, যত তাড়াতাড়ি সম্ভব কাজ মিটিয়ে বাড়ি ফিরতে হবে। বুঝতেই তো পারছিস, এখানকার লোকেরা জানতে পারলে। তুই তো বলছিস মন্দিরটা গ্রামের একদম শেষের দিকে, সেদিকটা সহজে কেউ যায় না। তাহলে আমরা যদি সেদিকে যাই, তাহলে সেটা কেউ জানতে পারবে কি করে? জয়ন্তর মনেও কৌতূহল জেগেছিল। তার ওই ইচ্ছে ছিল অন্তত একবার ওই মন্দিরটা দেখার। তাই অংশুর ইচ্ছেটাকে সে সমর্থন করে বলল, তাহলে একটা কাজ করা যাক। আজ বিকেলের দিকে যখন বেরোবো, তখন না হয় মন্দিরটা একবার দেখে আসবো আমরা। এবার অংশু বেশ খুশি হলো। তাড়াতাড়ি বাড়িতে ফিরে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে তারা বেড়াতে যাবে। এমন সময় জয়ন্তর কাকা গোপীনাথ বলল, তোমরা এই সময় কোথায় যাবে? নদীর ধারে? হ্যাঁ, আসলে তেমনই ইচ্ছে ছিল। নদীর ধার হয়ে একবার ওই আপনাদের গ্রামের যে পরিত্যক্ত মন্দিরটা, ওটাই একবার দেখে আসবো। কথাটা শুনেই গোপীনাথের মুখে যেন একটা ভয়ের ছাপ পড়ে। তাড়াতাড়ি নিজের কাজ থেকে উঠে এসে ওদের সামনে দাঁড়িয়ে বলে, সর্বনাশ! অমন কাজ করো না বাবা, এমন কাজ করো না। ওই মন্দিরের কাছে কিন্তু কেউ যায় না। ওই মন্দিরটা ভালো নয়। ওই মন্দিরে একবার কেউ গেলে, ওই মন্দিরের কাছেই পা রাখলে তার বিপদ হয়। কাকা, এমনটা কি করে হয় বলো তো? মানে একটা মন্দিরে এমন কোন বিপদ থাকতে পারে? যতদূর শুনেছি মন্দিরে দেবতা থাকেন, আর তাতে আবার গ্রামের লোকের ক্ষতি হতে পারে। সব দেবতা সমান হয় না বাবা। ওই দেবতাকে তান্ত্রিকরা রক্ত দিয়ে জাগিয়ে রেখেছে। ওই দেবতা রক্ত চায়, রক্ত। ওখানে গেলেই সে আবার আবার রক্তের জন্য ফিরে আসবে। আপনি যখন বারণ করছেন, তাহলে আমরা মন্দিরের দিকে যাব না। আমরা নদীর ধারটা একটু ঘুরে চলে আসব। আসলে একভাবে বাড়িতে থাকতে বুঝতেই পারছেন, ভালো লাগছে না একটু। গোপীনাথের মুখে এবার সামান্য হাসি ফুটল। সে বলল, তোমরা শহরের ছেলে, তোমাদের গ্রামে এইভাবে থাকতে ভালো লাগবে না।
তোমরা ঘুরে এসো, তবে সন্ধ্যের আগে কিন্তু বাড়ি ফিরে এসো, বুঝলে? পথে নেমে জয়ন্ত বলল, এই, তুই মিথ্যে বললি কেন যে আমরা মন্দিরের দিকে যাব না? এখন সত্যি মিথ্যে নিয়ে ঝামেলা করলে আমাদের ওখানে যাওয়াটাই হতো না। তোর কাকা আমাদের কিছুতেই ওখানে যেতে দিত না। তাছাড়া এই গ্রামে এসছি, গ্রামের লোকেদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করলে তাদেরকে না জানিয়েই করতে হবে। হাঁটতে হাঁটতে গ্রামের পথ ধরে ওরা একদম শেষের দিকে এসে দাঁড়ালো। এখান থেকে পথটা দুদিকে গেছে। একটা রাস্তা গেছে পাশের গ্রামের দিকে, আরেকটা রাস্তা গেছে একটা জঙ্গলের মধ্য দিয়ে সেই মন্দিরের দিকে। সেই পথ ধরে ওরা হাঁটতে লাগলো। ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তে শুরু করেছে। জঙ্গলে জায়গার আশেপাশের কয়েকটা বড় বড় গাছ অল্প হাওয়ায় মাথা দোলাচ্ছে। পথের উপরেও লম্বা লম্বা ঘাস দেখা দিয়েছে। স্পষ্ট বোঝা যায় এই পথে মানুষের পা সহজে পড়ে না। একটা অদ্ভুত ভাব ওদের মনের মধ্যে অনেকক্ষণ ধরেই ঘুরে চলেছিল। জয়ন্ত বলল, আশপাশটা কেমন অদ্ভুত, তাই না? এতক্ষণ গ্রামের মধ্যে দিয়ে এলাম, হাওয়াটা অন্যরকম ছিল। এখানটা কেমন যেন গুমোট, কোনো হাওয়া নেই, অথচ ওই দেখ গাছের মাথাগুলো সব দুলছে। এখানেও হাওয়া আছে, চারপাশটা জঙ্গল বলে নিচের দিকে হাওয়া নেই, ওপরে হাওয়া রয়েছে বলে গাছের মাথা দুলতে পারছে। তুই ওইসব নিয়ে ভাবিস না, চল। মন্দিরটা চিনতে পারবি তো কোথায়? এই পথে গেলেই মন্দিরটা পড়বে শুনেছি। ওই যে সামনে জঙ্গল মতো জায়গাটা রয়েছে, ওটার ভেতরেই। ওই দেখ, মনে হয় মন্দিরটা দেখা যাচ্ছে। জয়ন্তর কথায় অংশু তাকিয়ে দেখল সত্যিই একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে। তবে দূর থেকে যতটা দেখা যায় তাতে মন্দিরটা বেশ পুরনো বলেই মনে হয়। এখানে ওখানে ভাঙা মন্দিরের গায়ে বটগাছের চারা জন্মেছে। মন্দিরের কাছে পৌঁছে ওরা দেখতে পেল মন্দিরটুকু বাদে তার আশেপাশের সব জায়গায় জঙ্গল বেশ ঘন। ভেতরে ঢোকার মতো কোনো রাস্তা কোথাও নেই। আমার কিন্তু অন্য একটা ব্যাপার মনে হয়। গ্রামের লোকেদের এই সব কথা বলে ভয় দেখিয়ে এখানে অন্য কোনো কাজ হচ্ছে না তো? মানে গ্রামের লোক যদি না আসে এদিকে, তাহলে যদি কোনো... দেখ অংশু, মন্দিরের ওই ভাঙা চাতালের উপরে একটা কালো রঙের কাক বসে আছে। সত্যি, মন্দিরের চাতালের উপরে কালো রঙের একটা কাক বসে রয়েছে। ওদের দেখতে পেয়ে একবার ডানা ঝাপটালো, তারপর এদিক ওদিক তাকিয়ে শব্দ করে ডেকে উঠল। বিকেলের পড়ন্ত আলোয় কাকটাকে বসে থাকতে দেখে আর এই নিস্তব্ধ পরিবেশে তার ডাকটা প্রতিধ্বনিত হতে শুনে ওদের কেমন যেন অদ্ভুত লাগলো। আমার কি মনে হয় বলতো, গ্রামের লোকেদের কথাটা না শুনে ওই মন্দিরে যাওয়াটা আমাদের ঠিক হবে না। অংশু সামান্য হেসে বলল, সে কি, তুই ভয় পাচ্ছিস? মনে নেই শহরে আমরা এখানে ওখানে কত ঘুরে বেরিয়েছি রাতের বেলা? যেমন ঘুরেছি তেমন বন্ধুদের সঙ্গে বাজি ধরে পরিত্যক্ত জায়গায় রাত কাটিয়েছি, আর সামান্য একটা মন্দিরে তুই ভয় পাচ্ছিস? জয়ন্ত মন্দিরটার দিকে তাকিয়ে থাকে। মন্দিরের দরজাটা বন্ধ, কাঠের দরজা ভেঙে রয়েছে, তবুও বাইরের অল্প আলো ভেতরে ঢুকতে পারছে না। ছোট বালি আর সুরকি দিয়ে এমন একটা মন্দির এখানে কত বছর আগে তৈরি হয়েছিল তা বোঝা যায় না সত্যি। তাছাড়া মন্দিরের চারপাশটা যেন অদ্ভুতভাবে শান্ত। কাকের ডাক ছাড়া সামান্যতম শব্দ এখানে নেই। একটা হাওয়া মাঝে মধ্যেই এলোমেলোভাবে ওদের গায়ে এসে লাগছিল। একটা কাক একভাবে বসেছিল মন্দিরের চাতালের উপরে। অংশু কাকটার চোখের দিকে তাকালো। চোখ দুটো যেন একটু বেশি উজ্জ্বল। তাছাড়া এতটা বড় কালো রঙের কাক এর আগে অংশুও হয়তো খুব কমই দেখেছে। তবুও মনের মধ্যে জমা হতে থাকা অদ্ভুত ভাবটাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে সে জঙ্গল মারিয়ে সামনের দিকে পা বাড়ালো। তার পিছু পিছু অংশু এগিয়ে গেল মন্দিরের দিকে। মন্দিরের চাতালের কাছে এসে ওরা দেখল 2 ধাপ সিঁড়ি রয়েছে। সিঁড়িও এখানে ওখানে ভেঙে পড়েছে। আশেপাশের জঙ্গলে লতানো গাছগুলো সিঁড়ির উপরের দিকে উঠে এসেছে খানিকটা। অংশু একটা পা রাখলো সিঁড়ির উপর, আর ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল।
আশেপাশের জঙ্গলটা যেন মুহূর্তের জন্য কেঁপে উঠল, আর সেই কালো রঙের কাকটা অদ্ভুতভাবে ডাকতে ডাকতে মন্দিরের চাতাল ছেড়ে মন্দিরের একদম চূড়ার মাথার উপরে গিয়ে বসল। তারপর সেখানে বসে থেকে ওদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে নিচের ডানা ঝাপটানোর সঙ্গে সঙ্গে কা কা করে কি যেন বলে চলল। জয়ন্ত অংশুর পিছু পিছু এসে দাঁড়িয়েছিল। অংশু সিঁড়ির ধাপে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মনে হলো তাদের পেছনে যেন কে এসে দাঁড়িয়েছে, কিন্তু এতক্ষণ ওরা এখানে একাই ছিল। তাহলে এ সময়ে ওদের পেছনে কে এসে দাঁড়াবে? এমন একটা কথা ভেবে অংশুর গোটা শরীরটা কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তার মনে হলো তার কানের কাছে যেন কেউ এসে কিছু একটা বলল। ঠিক তখনই অংশুর গলা শুনতে পেল জয়ন্ত। জয়ন্ত, মন্দিরের ওপর উঠে আয়। মন্দিরের দরজাটা মনে হচ্ছে খুব একটা শক্ত নয়, একটু ধাক্কা দিলেই খুলে যাবে। অংশু, বাড়াবাড়ি করাটা কিন্তু ঠিক হচ্ছে না। এখানে এসেছি ঠিক আছে, কিন্তু মন্দিরের দরজা খুলিস না তুই। এত বছর ধরে গ্রামের লোক মন্দিরের দরজা খোলেনি যখন, আর তুই দার কি যে বলিস না, একটা কাক দেখে তুই ওইভাবে ভয় পেয়ে গেলি? অংশু পিছনের দিকে তাকিয়ে কথা বলতে বলতে মন্দিরের দরজার একদম কাছে চলে গিয়েছিল। ঠিক তখনই তার মনে হলো মন্দিরের ভেতরে যেন কেউ আছে। দরজাটা পরিত্যক্ত হলেও মন্দিরের দরজাটা যে অনেক দিন খোলা হয়নি তা বোঝা যায়। ধুলো জমা হয়েছে দরজার হাতলের উপরে, কিন্তু মন্দিরের ভিতরে যে শব্দটাই মাত্র শুনতে পেল সেটা কি? জয়ন্ত ততক্ষণে মন্দিরের চাতালের একদম কাছে এসে দাঁড়িয়েছে। সে আবার বলল, অংশু ছেড়ে দে, চল আমরা ফিরে যাই, দরকার নেই। এই মন্দিরের ভেতরে কিছু একটা আছে আমার মনে হয়। কোন ফাঁকে কিছু একটা মন্দিরের ভিতরে ঢুকেছে। বেড়ালও হতে পারে। বিড়াল নয়, বিড়াল নয়। অংশু, অংশু, মন্দিরের দরজা খুলিস না, মন্দিরের দরজার কাছে যাস না, ছেড়ে দে। জয়ন্ত হঠাৎ এমন ভয় পেয়ে গেল কেন? এটা কিন্তু অংশু কিছুতেই বুঝতে পারল না। সে তার বারণ উপেক্ষা করে এগিয়ে গিয়ে দরজার উপর হাত রাখল। ঠিক তখনই আশেপাশের বাতাসটা যেন আরো ভারী হয়ে এলো। সঙ্গে সঙ্গে একটা ঝোড়ো হাওয়া মন্দিরের চারপাশে ঘুরতে লাগলো। ততক্ষণে অনেকটাই অন্ধকার হয়ে এসেছে। সূর্য পশ্চিমে ডুবে গেছে। যে অন্ধকারটা চারপাশে ছড়িয়ে পড়েছিল সেটা যেন মন্দিরের উপর একসাথে নেমে এসেছে। অংশুর একটু আগে তার পেছনে কারোর দাঁড়িয়ে থাকার ভাবটা আরও একবার হলো। সে ভয়ে ভয়ে একবার পেছনের দিকে ঘুরে তাকালো, আর ঠিক তখনই মনে হলো জঙ্গলের ভিতরে কি যেন একটা কালো মতো কিছু একটা এইমাত্র সরে গেল। অংশু দরজায় একটা আলতো ধাক্কা দিতেই দরজাটা কিন্তু একটা ক্যাচ শব্দ করে খুলে গেল, আর সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা গরম বাতাস এসে পড়ল অংশুর উপরে। সে একটু চমকে গিয়েছিল মুহূর্তের জন্য। সে মুখ ফিরিয়ে নেয়, আর তারপরে মন্দিরের ভিতরে তাকিয়ে দেখতে পায় মন্দিরের ভিতরে তেমন কিছুই নেই, শুধু উল্টো দিকের দেয়ালের কাছে একটা মূর্তি। মোবাইলটা পকেট থেকে বার করে অংশু সামনে ফেলে তাতে দেখতে পায় একটা অদ্ভুত মূর্তি। কালো কুচকুচে শরীর সেই মূর্তির, চারটে হাত, একটা হাতে মরার মাথা, অন্য হাতে কি রয়েছে তা বোঝা যায় না। উপরের দিকে একটা হাতে একটা ধারালো অস্ত্র রয়েছে মনে হয়, আর অন্য হাতে একটা গোল লম্বা মতন কিছু। প্রথমে দেখে কালী মূর্তি বলে মনে হলো, পরে কিন্তু বোঝা গেল কালী মূর্তি নয়। মূর্তির আশেপাশে আর কিছু নেই। মূর্তিটির মুখটাও শান্ত, তবে আরো ভালোভাবে টর্চের আলো ফেলতে দেখতে পেল মূর্তির মুখের দুপাশে যেন একটা সাদা দাঁত। সেই সাদা দাঁত দুটো এখনো চকচক করছে। ততক্ষণে জয়ন্ত আর নিচে দাঁড়িয়ে থাকতে পারল না। সে সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি মন্দিরের চাতালের উপর উঠে অংশুর পাশে দাঁড়িয়েছিল। সামনের দিকে তাকিয়ে অংশু বলল, মূর্তিটার মুখের দুপাশে দুটো সাদা দাঁত রয়েছে, দেখ। ওই দেখ, ওই ওই কাকটা, ওই কাকটা মন্দিরের ভিতরে ঢুকলো কখন? জয়ন্তর ভয় পাওয়া কাঁপা কাঁপা গলায় বলা কথাগুলো শুনে অংশু তাকিয়ে দেখল
কাকটা ঠিক মূর্তিটার পায়ের কাছে অদ্ভুতভাবে শান্ত হয়ে বসে রয়েছে। মাঝে মাঝে নিজের ডানা দুটো একবার ঝাপটে নিচ্ছে, কিন্তু মুখে কোনো ডাক নাই। নিশ্চয়ই আমাদের চোখ এড়িয়ে ঢুকে পড়েছে, আর না হলে অন্য কোনো ঢোকার রাস্তা তো নেই এখানে। কথাটা অংশু বলল বটে, কিন্তু তার নিজেরই যেন কেমন বিশ্বাস হলো না। মন্দিরের ভেতরটা এখনো অন্ধকার, অন্য কোথাও থেকে মন্দিরে ঢোকার মতো কোনো রাস্তা নেই। তাছাড়া কাকটা একটু আগেই ছিল মন্দিরের চূড়ার ওপরে। দরজা সে নিজের হাতে খুলেছে, দরজার সামনে সে দাঁড়িয়ে রয়েছে। তাহলে মুহূর্তের জন্য পিছিয়ে এসে জয়ন্ত চারপাশটা দেখে নিল। কোথাও কিছু নেই। তার পাশে আরও অন্ধকার নামছে। আর ঠিক তখনই মন্দিরের ভেতরে একটা পায়ের শব্দ শুনতে পেল ওরা, যেন মন্দিরের ভেতরে কেউ হেঁটে বেড়াচ্ছে। অংশুর হাতে জ্বলতে থাকা মোবাইলের টর্চটা ধপ করে বন্ধ হয়ে গেল। জয়ন্ত ভয় পাওয়া গলায় বলে ওঠে, আর এখানে নয়, আর না না না, আর নয়, এক্ষুনি আমাদের এখান থেকে চলে যেতে হবে। চল চল অংশু, চল। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস কেন? এখানে তো কিছুই নেই। মূর্তিটা অদ্ভুত, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুই বুঝতে পারছিস না? মূর্তিটার দিকে একবার তাকিয়ে দেখ ভালো করে। যখন তোর হাতের আলোটা নিভে গেল, তখন যেন মুহূর্তের জন্য মনে হলো মূর্তিটার মুখে একটা লম্বা জিভ দেখা দিয়েছে। জয়ন্ত সঙ্গে করে মোবাইলটা আনেনি, অংশু নিয়ে এসেছিল। সে বারবার টর্চটা জ্বালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই তার টর্চের আলো জ্বলল না। চারপাশটা আরও অন্ধকার হয়ে এসেছে। ঠিক তখনই কাকটা একবার অদ্ভুতভাবে ডেকে উঠতেই ওরা চমকে ওঠে। অংশুর হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনে জ্বলে থাকা আলোটুকু বন্ধ হয়ে গেল। কোনো রকমে অংশু মাটির দিকে হাত নামিয়ে ফোনটা তুলে নিল বটে। ঠিক তখনই মনে হলো মন্দিরের ভেতর থেকে এক জোড়া পা যেন হাঁটতে হাঁটতে ওদের দিকে এগিয়ে আসছে। জয়ন্ত আর পারল না। সে অংশুর একটা হাত ধরে টানতে টানতে বলল, অংশু অংশু, আর দেরি করিস না, চল চল এখান থেকে, না হলে কোনো একটা বিপদ হয়ে যাবে। মন্দিরের ভিতরে নিশ্চয়ই কিছু একটা আছে। চল অংশু, চল। অংশু আর প্রতিবাদ করতে পারল না। অংশুর হঠাৎ করে টর্চ নিভে যাওয়া, পরিত্যক্ত পুরনো মন্দিরের ভেতরে কারোর একটা উপস্থিতি টের পাওয়া, আর ওই অদ্ভুত কাকটার ওইভাবে মন্দিরের ভেতরে মূর্তির ঠিক পায়ের কাছে ঢুকে যাওয়াটা কেমন যেন মেনে নিতে পারছিল না। তাই মন্দিরের চাতাল থেকে ওরা যখনই নিচে নেমে এলো, ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ করে মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেল। মন্দিরের চাতাল থেকে নিচে নেমে এসে ওরা যখন জঙ্গল পেরিয়ে গ্রামের পথের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই পেছন থেকে একটা অদ্ভুত হাসির শব্দ শুনতে পেল, যেন কেউ আকাশ বাতাস কাঁপিয়ে হেসে চলেছে। ওরা নিশ্চিত ওই হাসির শব্দটা বেরিয়ে আসছে মন্দির থেকেই। যে পরিত্যক্ত মন্দিরে কেউ থাকে না, সেই মন্দিরে কেউ একজন হেসে চলেছে ক্রমাগত। জঙ্গলে পথটা পেরিয়ে গ্রামের পথে এসে পড়তেই ওরা দুজনে কেমন যেন একটু স্বস্তি পেল। গ্রামের পথে দু একজন লোক এখনো চলাফেরা করছে। মানুষ দেখতে পেয়ে ওরা খানিকটা স্বাভাবিক হয়ে এলো। অংশু আস্তে আস্তে বলল, মন্দিরের ভেতরে কে ছিল বলতো? জানি না, কিন্তু তুই ঠিক দেখেছিলি ওই মূর্তিটার মুখ থেকে লাল রঙের জিভ বেরিয়ে এসেছিল? ঠিক বলতে পারবো না, তবে যেই মুহূর্তে তোর হাতের আলোটা নিভে গেল, ঠিক সেই মুহূর্তে যেন মনে হলো মূর্তির একটা জিভ বেরিয়ে আসছে। আরও একটা ব্যাপার মনে হয়েছিল, তবে কথাটা বলতে গিয়ে বুঝতে পারল তার শরীর কেঁপে উঠেছে। এমন একটা ব্যাপার সে দেখতে পেয়েছে বলেও বিশ্বাস করতে পারল না। জয়ন্ত বলল, যেন মনে হলো মূর্তিটা চোখ তুলে আমাদের দিকে তাকালো। অংশু যেন জোর করে তার কথাটাকে অবিশ্বাস করতে চাইল। কি যে বলিস না, এমনটা আবার হয় নাকি? ওই মন্দিরে যাওয়ার আগে আমাদের মনে ওই মন্দির নিয়ে একটু কৌতূহল ছিল, তাই এইসব ব্যাপার হয়তো আমাদের মনের ভুল। আর ওই মূর্তিটার মুখে অদ্ভুত সাদা দাঁত তো আমরা দেখতেই পেয়েছি।
আর তাই তুই হয়তো জিভের ব্যাপারটা কল্পনা করে নিয়েছিস, আর ওই চোখের ব্যাপারটা অন্য কারণে হতে পারে। মূর্তিটা দেখে মনে হলো পাথরের, তাই আলোটা যখন নিভে গেল তখন হয়তো আলোটা মূর্তির চোখে পড়েছিল, তাই তোর অমন মনে হয়েছে। অংশুর কথা শুনে জয়ন্তর কেমন যেন মনে হলো অংশু নিজেকে বোঝানোর চেষ্টা করছে। বাকি পথ ওদের মধ্যে আর কোনো কথা হলো না। চুপচাপ ওরা যখন বাড়িতে ঢুকলো তখন গোপীনাথ বলল, কেমন ঘুরলে নদীর পাড়ে? হ্যাঁ। ওরা দুজন নিজেদের ঘরে ঢুকে গেল। রাতের বেলা অংশু আর জয়ন্তর খাওয়ার জন্য তাদের ঘরেই ব্যবস্থা করে দিয়েছিল গোপীনাথ। এদিকে এখনও ইলেকট্রিসিটি এসে পৌঁছয়নি। আশেপাশের গ্রামে ঢুকেছে, এই গ্রামেও খুব তাড়াতাড়ি ঢুকবে বলে ওরা মনে করে, কিন্তু তাতে যে কত সময় লাগবে সে কথা কেউ জানে না। রাতের খাওয়া দাওয়া সেরে ওরা নিজেদের বিছানায় গিয়ে শুয়েছিল। বেশ কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকার পরে অংশু বলল, ওই মন্দিরে কি সত্যি কিছু আছে? তুই তো বলেছিলি যদি মন্দিরের দরজা কেউ খোলে আর ওখানে কেউ যায় তাহলে তার ক্ষতি হয়। তাহলে আমরাও তো সেই কাজটাই করেছি, তাহলে আমাদের... তো কি আগেই কতবার করে বারণ করলাম, তুই আমার কথা শুনলি না পর্যন্ত। এখন যদি কোনো বিপদ হয় তাহলে? তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, এখনো তো আমাদের কিছু হয়নি। জয়ন্ত তবুও যেন তার কথায় বিশ্বাস করতে পারছিল না। নিজের মতোই সে বলল, কিছু হয়নি এখনো, কিন্তু যদি কিছু হয়, এখনো কিন্তু সময় চলে যায়নি অংশু। জয়ন্তর শেষের কথাগুলো বড় অদ্ভুত বলে মনে হলো অংশুর কাছে। সে বলল, ওসব কথা ছাড়, ঘুমিয়ে পড় এখন। কাল সকালে আবার জমি দেখার জন্য যেতে হবে তো। এখানকার কাজ তাড়াতাড়ি সেরে আমাদের ফিরতে হবে। ইলেকট্রিসিটি নেই, এতটা সমস্যা করে কোথাও থাকাও যায় না। আচ্ছা, তোর মোবাইলের টর্চটা তখন হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? আরে চার্জ শেষ হয়ে গেছিল মনে হয়, তারপর থেকে তো ফোনটাও অন হলো না। অংশু যেন কথাটা বিশ্বাস করতে পারল না। খোলা জানালা দিয়ে শিরশির করে হাওয়া এসে ঢুকছিল ঘরের ভেতর। জানালাটা ওদের মাথার কাছে। ঘরের একপাশে একটা কাঠের টেবিলের উপর হ্যারিকেনটা জ্বলছে অনেকক্ষণ ধরেই। চুপ করে শুয়ে থাকার পরে জয়ন্তর ঘুম আসতে লাগলো, কিন্তু অংশুর যেন ঘুম এলো না। কোনো একটা অস্বস্তিতে তার গোটা শরীর যেন শিরশির করে উঠছিল বারংবার। জানালা দিয়ে হাওয়া আসছে, কিন্তু তবুও যেন মনে হচ্ছিল একটা গুমোট গরম রয়েছে। একপাশে তাকিয়ে অংশু দেখল জয়ন্ত ঘুমিয়ে পড়েছে। তাকে আর ডাকলো না। ঘরের দরজাটা আস্তে করে খুলে প্রথমে দাওয়ার কাছে এসে দাঁড়ালো। পাশাপাশি তিনটে ঘর। একটা ঘরে গোপীনাথ ও তার স্ত্রী থাকে। তার একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে বছর দুয়েক আগে। দাওয়ার কাছে বেশ কিছুক্ষণ অংশু দাঁড়িয়ে থাকে। তার বেশ ভালো লাগে যে বাইরে থেকে হাওয়াটা এসে তার মুখে ঝাপটা মারতে থাকে। বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে মনে হয় বাড়ির ওখানে একপাশে কে যেন হেঁটে গেল। অংশু ভাবে, তাহলে কি গোপীনাথ কিংবা তার স্ত্রী উঠেছে এত রাতে? জয়ন্ত তো ঘুমোচ্ছে, আর ওদের ঘরের দরজাটাও বন্ধ। কেউ যদি বের হয় তাহলে হ্যারিকেন নিয়ে বের হবে। অংশুর সন্দেহ হয়, তাহলে চোর এলো না তো? গ্রামের দিকে চোরের উপদ্রব মাঝে মাঝে হয়, সে কথা গোপীনাথ তাদের আগেই বলেছে। এত রাতে ওখানে কে? কথাটা বলেই অংশু উঠোনের দিকে এগিয়ে যায়। তার একবারও কিন্তু সন্ধ্যার দিকে ওই মন্দিরের কথাটা মনে পড়ল না। একটু এগোতেই সে দেখতে পেল গোয়াল ঘরের ঠিক কাছে কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। অংশু একটু জোর গলায় বলল, এই কে তুমি? এত রাতে এখানে কি করছো? কথাটা বলার সঙ্গে সঙ্গেই কিন্তু সেই ছায়ামূর্তি হেসে উঠল, আর সেই হাসিটা যেন অংশুর চেনা বলেই মনে হলো। তার সঙ্গেই একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, আমায় চিনতে পারছো না? আজ যে তুমি আমার কাছে গেছিলে, তাই যে আমি তোমাকে নিতে এসেছি। অংশু ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না।
তার মনে হচ্ছিল কোনো মেয়ে বোধহয় তার সাথে এত রাতে মজা করছে। তাই আরেকটু এগিয়ে গিয়ে সে বলল, কে তুমি? এ বাড়িতে তো কোনো মেয়ে নেই, তাহলে এত রাতে তুমি এখানে এলে কোথা থেকে? অংশুর মনে হলো হ্যারিকেনটা না নিয়ে সে বড় ভুল করেছে। আকাশে চাঁদের আলো অল্প ছিল, কিন্তু গোহাল ঘরের কাছটায় ঘরের চাল থাকার জন্য সেখানে চাঁদের আলো ঢুকতে পারছে না। ছায়ামূর্তিটা একটু একটু করে এগিয়ে এলো অংশুর দিকে, আর ঠিক তখনই চাঁদের অল্প আলোয় মেয়েটির মুখটা দেখতে পেয়ে অংশু চমকে উঠল। হে কি, এই মুখটা তো আমি আজ সন্ধ্যাবেলায় মন্দিরে দেখতে পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে সেই হাসির শব্দে চারপাশটা যেন ভরে গেল। সেই মেয়েলি গলার হাসিতে চারপাশে যেন একটা অদ্ভুত হাওয়া বয়ে গেল মুহূর্তের মধ্যে। ঠিক তখনই অংশু বুঝতে পারল মাথার উপর একটা কালো রঙের কাক অদ্ভুতভাবে চক্কর দিচ্ছে আর মাঝে মাঝে ডাকছে। অংশুর মনে হলো এক্ষুনি চিৎকার করে জয়ন্ত আর গোপীনাথকে ডাকলে হয়তো এই বিপদ থেকে সে উদ্ধার পেয়ে যাবে। সে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করল তার মুখ থেকে কোনো শব্দ বেরিয়ে আসছে না। মুখটা যেন কেউ দু হাতে বন্ধ করে দিয়েছে। আবার সেই মেয়েলি গলায় হাসি তার কানে বেজে উঠল। সে অনেক চেষ্টা করেও যেন সেখান থেকে নড়তে পারছে না। ওই মূর্তিটার মাথার চুল বেশ লম্বা, আর তার শরীর থেকে যেন একটা উজ্জ্বল আলো বেরিয়ে আসছে। তার দুটো অদ্ভুত কালো কুচকুচে চোখ ঠিক যেন একটা কাকের চোখের মতো। তার মুখটাও কি শান্ত। এমন সুন্দর মেয়ে মানুষ এর আগে অংশু খুব কমই দেখেছে, কিন্তু মেয়েটি যখন হাসছে তখন তার মুখের দাঁতের সঙ্গে মুখের দুপাশ থেকে বেরিয়ে আসছে দুটো সাদা লম্বা সদন্ত। আর মুহূর্তের মধ্যে অংশু আরও একটা ব্যাপার দেখতে পেল। মেয়েটার মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা লাল রঙের লকলকে জিভ, যেন একটু আগে ওই জিভে রক্ত লেগেছে। অংশু চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু কিছুই করতে পারল না। ছায়ামূর্তিটি তার আরো কাছে এগিয়ে এলো। অনেক বছর ধরে আমি রক্ত খাইনি। তোরা আজ আমার কাছে গিয়েছিলি ওই মন্দিরে। আমার কাছে যাওয়া মানে আজ অনেক দিন পর আমি রক্ত খাবো। রক্ত। অংশুর চোখের কোণ বেয়ে জল বেরিয়ে এলো। ভয় আর আতঙ্কে তার গোটা মুখে ঘাম দেখা দিল। থরথর করে কাঁপতে লাগলো সে। কাঁদতে কাঁদতেই সে মাটির উপর হুমড়ি খেয়ে পড়ে গেল। তার পড়ে যাওয়ার শব্দ গোপীনাথ শুনতে পেয়ে মনে করে হয়তো রাতের দিকে গ্রামের জঙ্গল থেকে কোনো শিয়াল বেরিয়ে গোয়াল ঘরের দিকে গেছে। গরুগুলো বিপদে আছে ভেবে সে বিছানা ছেড়ে উঠে হ্যারিকেন হাতে গোয়াল ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাঝখানে কিছু একটা পড়ে থাকতে দেখে গোপীনাথ একটু অবাক হলো। শিয়াল যদি ঢোকে তাহলে তো গোয়াল ঘরের দিকে যাবে, কিন্তু উঠোনে কি পড়ে আছে? বারান্দার এক পাশ থেকে লাঠিটা তুলে নিয়ে দুপা নিচের দিকে নামতে যাবে, ঠিক তখনই একটা হাসির শব্দ শুনতে পেল গোপীনাথ। আর সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। অনেক বছর আগে এমন একটা হাসির শব্দ শুনতে পেয়েছিল সে, আর সেদিন রাতে একটা বীভৎস ব্যাপার ঘটেছিল। পাশের বাড়ির বছর 15-র একটি ছেলে গরু খুঁজতে ওই মন্দিরের কাছে গিয়ে পড়েছিল। গরুটা মন্দিরের চাতালের উপর কোনোভাবে উঠে গিয়েছিল। তাকে সে ফিরিয়ে আনে, আর তার পরের দিন রাতেই ছেলেটার মৃতদেহ পাওয়া যায় বাড়ির উঠোনের কাছে। গোপীনাথ ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বারান্দা থেকে নিচের দিকে নামলো। ঠিক তখনই মনে হলো বাড়ির বাইরের গ্রামের পথ ধরে কে যেন হাঁটতে হাঁটতে গ্রামের বাইরের দিকে চলে যাচ্ছে। হ্যারিকেনের অল্প আলোয় অংশুর শরীরটা দেখতে পেয়ে গোপীনাথ চিৎকার করে উঠল, জয়ন্ত, তাড়াতাড়ি বাইরে আয়। শুনছো? তাড়াতাড়ি বাইরে এসো। হে হে, আমাদের কি সর্বনাশ হয়ে গেল! হে, কি সর্বনাশ! গোপীনাথের চিৎকারে দুজনেরই ঘুম ভেঙেছিল। তারা তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আসে।
বাইরে এসে অংশুর নিথর দেহটা উঠোনের কাছে পড়ে থাকতে দেখে জয়ন্তর বুকের ভিতরটা ছ্যাঁত করে ওঠে। হেই হেই হেই, সত্যি করে বল, সত্যি করে বল, তোরা 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 ওই মন্দিরে গেছিলি নাকি? হ্যাঁ? কাকা, আমি যেতে চাইনি। অংশু জোর করে ওখানে আমায় নিয়ে গিয়েছিল। অংশু এই মন্দিরের দরজা খুলেছিল, কিন্তু মন্দিরের ভিতরে তো একটা মূর্তি ছাড়া আর কিচ্ছু নেই। গোপীনাথ মাথায় হাত দিয়ে বসে পড়ল, আর গোপীনাথের স্ত্রী মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে লাগলো। গোপীনাথ কপাল চাপড়াতে চাপড়াতে উঠোনের এক পাশে বসে পড়েছিল। হায় 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 হায়, সর্বনাশ সর্বনাশ! কি করেছিস তোরা? এটা কি করেছিস? এতবার করে বারণ করলাম, আমার কথা তাও শুনলি না। শহরের ছেলে হয়ে তোরা সব কিছু অবিশ্বাস করিস বেশি, আর তাতে এত বড় সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ, এটা সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। জয়ন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এমন কিছু যে একটা হবে তার ধারণা সত্যিই করতে পারেনি। কোনো রকমে অংশুর মুখটা দেখেছিল, তার দুটো চোখ যেন ভয়ে ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে। তার গলার কাছে একটা গভীর ছিদ্র, আর সেই ছিদ্র থেকেই রক্ত বেরিয়ে এসেছে বাইরে। যেন সেই গলার ছিদ্র দিয়ে অংশুর শরীরের রক্ত কেউ চুষে নিয়েছে, আর তার গোটা শরীরটা সাদা ফ্যাকাশে হয়ে এসেছে। জয়ন্ত অনেকক্ষণ চুপ করে সেখানে বসেছিল। গোপীনাথ কিন্তু বসলেন না, সে আশেপাশের লোকেদের ডেকে আনলো। দেখতে দেখতে গোপীনাথের বাড়ির ওখানে গ্রামের লোক জড়ো হয়ে গেল। এই জয়ন্ত, তোকে আর এখানে থাকতে হবে না। এখানকার যা কাজকর্ম আমি ঠিক করে নেব। কালকে সকালে উঠে তুই জমির ব্যাপারে মোড়লের সাথে কথাবার্তা বলে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাবি, বুঝেছিস? বাড়ি ফিরে যাবি। জয়ন্ত বেশ ভেঙে পড়েছিল, কান্নায় তার দু চোখ ভরে গেছে। গ্রামের অনেক লোক গোপীনাথের বাড়ির উঠোনে নিজেদের মধ্যে গুঞ্জন করে চলেছে। কেউ কেউ বলছে, এতদিন গ্রাম আগের মতোই শান্ত ছিল, এরা এসে আবার এই মন্দিরটা খুলেছে, না জানি আবার কি হয়। তার কথার উত্তরে আরো একজন ভয় পাওয়া কাঁপা কাঁপা গলায় বলল, আরে চিন্তা করছো কেন? ওই মন্দিরে যে যাবে তারই তো ক্ষতি হবে, তাছাড়া কারো তো কোনো বিপদ নেই। আর ওই অপদেবী তো রক্ত খেয়ে নিয়েছে, তো আর কারো রক্ত খাবে না, তো আর কারো ভয় পাওয়ার কোনো দরকার নেই, তাই না? এসব কথা জয়ন্তর কানে ভেসে আসছিল। তাহলে কি এরপরে আর কারো কোনো ক্ষতি হবে না? অংশু মারা গেছে কোনো এক অপদেবীর হাতে, এবার তাহলে কি সে নিজেও তো ওই মন্দিরে গিয়েছিল। জয়ন্ত, বাবা তোমার এখানে থাকতে হবে না, তুমি ঘরে যাও ঘরে যাও। এই জয়ন্তকে নিয়ে ঘরে যাও। আমি দেখি কি ব্যবস্থা করা যায়, দেখি। পরদিন কোনো রকমে কাজকর্ম সেরে জয়ন্ত বাড়ির পথে রওনা হলো। কথা ছিল বাড়িতে গিয়ে সমস্ত ব্যাপার সে জানাবে। অংশুর মৃতদেহ সেই গ্রাম থেকে দূরে এক মফস্বলে পুলিশের জিম্মায় রাখা হয়েছে। সেখান থেকে মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করা হবে। তবে তার আগে জয়ন্তকে গোপীনাথ একরকম জোর করেই পাঠিয়ে দেয়। জয়ন্ত আর আপত্তি করে না। এই দুদিনে যা হয়ে চলেছে তারপরে আপত্তি করার মতো আর কিছুই থাকতে পারে না। স্টেশনে এসে ট্রেনে পর্যন্ত গোপীনাথ বসিয়ে দেয় জয়ন্তকে, বারবার বলে যায়, বাড়িতে গিয়ে বাবা মাকে সমস্ত কথা খুলে বলবি, কোনো অসুবিধা হবে না। পুলিশের কোনো ঝামেলায় তোমায় পড়তে দেব না। গ্রামের লোকেরা আছে, আমি আছি, কোনো চিন্তা নেই তোমার। কিন্তু কাকা, গ্রামের লোকেরা তো বলেছিল ওই মন্দিরে যে যাবে তারই বিপদ হবে। আমি নিজেও তো ওই মন্দিরে
তাই জন্যই তোকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। চলে যা, চলে যা এখান থেকে, আর কোনোদিন এখানে আসবি না, কোনোদিন না। মৃতদেহ নেওয়ার ব্যবস্থা যা করার পুলিশ করবে। তুই এখান থেকে চলে যা, চলে যা বাবা, সাবধানে থাকিস, তুই সাবধানে থাকিস। শেষ বেলায় জয়ন্ত গোপীনাথের চোখে জল দেখেছিল। বাড়িতে ফিরে এসে সমস্ত কথাই সে মা বাবাকে খুলে বলে। তারপরে পুলিশের ঝামেলা ও জয়ন্তর বাড়ির লোকেদের অবিশ্বাস সব কিছু মিটতে মিটতে দিন কয়েক কেটে যায়। পুলিশ কিন্তু গ্রামে খোঁজ নিয়ে সমস্ত কথাই জানতে পেরেছিল, যদিও এমন একটা অবিশ্বাস্য ব্যাপার পুলিশের পক্ষে মানা সম্ভব নয়। তবুও মৃতদেহের শরীরে কোনো রক্ত ছিল না। পুলিশের অনুমান কোনো এক অদ্ভুত প্রাণী ওই রক্ত শুষে নিয়েছে, যার খোঁজ খবর চলতে লাগলো। তবে জয়ন্ত এই সমস্ত ঝামেলা থেকে অব্যাহতি পেল। তবে তার মন ভেঙে গেল। ঘরের মধ্যে সে একা একাই থাকতে লাগলো। অংশুর কথা তার বারবার মনে পড়ত। সেদিন যে ওরা কেন ওই মন্দিরে গেল? জয়ন্ত যদি জোর করে অংশুকে এই মন্দিরে যাওয়া থেকে বারণ করত, তাহলে হয়তো এসব কিছু হতোই না। রাতের বেলা জয়ন্ত নিজের ঘরেই বসেছিল। একটু গুমোট লাগায় ঘরের জানলাটা খুলে দেয়, আর ঠিক তখনই দেখতে পায় ঘরের জানলার বাইরে দোতলার ব্যালকনিটার কাছে একটা কালো রঙের কাক এসে বসেছে। তাকে দেখে কিন্তু জয়ন্তর গোটা শরীর ভয়ে কেঁপে ওঠে। কুচকুচে কালো দুটো চোখ দিয়ে সে যেন জয়ন্তর দিকেই তাকিয়ে দেখছে। তার মুখটা অদ্ভুত লাল, মুখের ভেতরে জিভটা যেন লাল টকটক করছে। জয়ন্ত কিন্তু পাথরের মতো হয়ে গিয়েছিল কাকটাকে দেখতে পেয়ে। কখন যে ঘরের মধ্যে কে একটা ঢুকে এসেছে সেটা সে বুঝতে পারেনি। ঘরের আলোটা হঠাৎই দপ করে নিভে যায়, আর ঠিক তখনই একটা মেয়েলি গলার হাসি শুনতে পায় জয়ন্ত। কে? মা? মা? তারপরেই জয়ন্তর মনে পড়ে যায় মা বাবা আর তার বোন একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছে। জয়ন্তকেও যাওয়ার কথা বলেছিল, কিন্তু সে যায়নি। তার মানে গোটা বাড়িতে সে এখন একা। আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি বলো। আর তাছাড়া অংশুকে তো তুমি মেরেছ। আমায় তুমি ছেড়ে দাও। তোকে কি করে ছেড়ে দেব বলতো? এতদিন পরে আমি রক্ত পেয়েছি, একটা শিকার আমি গ্রহণ করেছি। তোর জন্য আমায় কতদিন অপেক্ষা করতে হয়েছে। কিন্তু আমি তো এই গ্রাম ছেড়ে চলে এসেছিলাম। তাহলে তুমি আমায় এত দূরে। তুই আমায় এখনো চিনতে পারিসনি। আমার জন্য এত দূর অতি সামান্য ব্যাপার। নেহাত তোর কাছে সব সময় কেউ না কেউ থাকতো, আমি আসতে পারতাম না। আজ তুই বাড়িতে ফাঁকা, তাই এলাম। একটা অদ্ভুত হাসিতে আবার ঘরের চারপাশটা ভরে ওঠে। এই হাসি জয়ন্ত শুনতে পেয়েছিল সেই পরিত্যক্ত মন্দিরের ভেতরে অন্ধকারের মধ্যে। কাকটা আবার ডেকে ওঠে। ঘরের আলোটা একদম অল্প হয়ে জ্বলতে থাকে। অনেক দিন অপেক্ষা করিয়েছিস আমায়, অনেক দিন। তোর রক্ত খাওয়ার জন্য আমার গলা শুকিয়ে আসছে। আমার শিকার অর্পণ হওয়ার পরে আমি বেশি দিন অপেক্ষা করতে পারি না। অল্প আলোতে জয়ন্ত তাকিয়ে যা দেখতে পেল, তাতে তার গোটা শরীর থেকে যেন প্রাণবায়ু বেরিয়ে আসতে চাইল। ঘরের ভেতরে এসে দাঁড়িয়েছে এক অদ্ভুত মূর্তি। কালো কুচকুচে তার শরীর, অথচ তার মুখটা কেমন যেন শান্ত অদ্ভুত। তার মাথার খোলা চুল পেছনের দিকে উঠছে, আর তার দুটো চোখ কালো কুচকুচে উজ্জ্বল। তার মুখের দাঁতগুলো অসম্ভব, আর ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে আসা সদন্ত যেন আরও বড়। আর তার সঙ্গে সঙ্গে জয়ন্ত দেখতে পেল সেই দৃশ্য
যা সেদিন মন্দিরের কাছে টর্চের আলো নিভে যাওয়ার সময় সে দেখতে পেয়েছিল। মূর্তির মুখ থেকে বেরিয়ে আসছে একটা লাল রঙের উজ্জ্বল জিভ। এখন আবার সেই লম্বা লাল রঙের জিভটা লকলক করতে দেখতে পেল। সেই মূর্তির কাছ থেকে জয়ন্ত পালাবার চেষ্টা করলো, কিন্তু ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ। কাকটা কখন যেন ঘরের ভেতরে এসে ঢুকেছে। সে ঘরের সিলিংয়ের কাছে উড়ে বেড়াচ্ছে আর মাঝে মাঝে কা কা করে ডাকছে। জয়ন্ত চিৎকার করলো, বাঁচাও, বাঁচাও, আমায় গো বাঁচাও। আবার সেই হাসি। এখানে তোকে বাঁচাতে কেউ আসবে না, এখানে কেউ নেই। তুই কে ভেবেছিলি তুই এখানে চলে আসবি আর তুই বেঁচে যাবি? আজ তোর রক্তে আমি নিজেকে তুষ্ট করব। আয় আমার কাছে, আয় আয় আমার কাছে আয়। জয়ন্ত ছুটে গেল দরজার কাছে। তারপর দরজায় ধাক্কা দিতে লাগলো। আর ঠিক তখন তার মনে হলো একটা ঠান্ডা সাপের মতো কি যেন তার গলাটা জড়িয়ে ধরেছে। ঠান্ডা সেই সাপের মতো জিনিসটা কেমন যেন ভেজা ভেজা। একটা লম্বা জিভ তার গলা জড়িয়ে ধরেছে। জয়ন্ত চিৎকার করলো। ঠিক তখনই জিভের টানে সে ছিটকে গিয়ে পড়ল ঘরের মেঝের উপর। তারপরে তার বুকের উপর চেপে বসলো সেই কালো ছায়ামূর্তি। তারপরে আস্তে আস্তে তার মুখটা নেমে আসতে লাগলো জয়ন্তর দিকে। জয়ন্ত চিৎকার করতে চাইল, কিন্তু এখন তার গলা থেকে আর কোনো শব্দ বেরিয়ে আসছে না। তার গোটা শরীর যেন কেমন হয়ে গেছে। ওই কালো কুচকুচে চোখের দিকে তাকিয়ে একটা সংবহন যেন তার গোটা শরীরকে পাথরের মতো করে দিয়েছে। জয়ন্ত বুঝতে পারল সেই মুহূর্তে মুখটা এখন তার গলার কাছে এসে বসেছে। গলার কাছে একটা অল্প বেদনা অনুভব করলো সে। আর তারপরেই গলার পাশ থেকে গরম রক্ত বেরিয়ে এসে পড়তে লাগলো মেঝেতে। ঠিক তখনই জয়ন্তর একটা কথা মনে পড়ে গেল। অনেক বছর আগে এক অপদেবীর কথা সে শুনেছিল, যে অপদেবীকে তুষ্ট করার জন্য অনেকে তার পুজো করে। তার পুজো করলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু সেই অপদেবী বদলে গ্রহণ করে একটা শিকার, একটা জলজ্যান্ত প্রাণীর রক্ত। কখনো কখনো তা পশুর রক্ত হতে পারে, আবার হতে পারে মানুষের রক্ত। কিন্তু মৃত্যুর আগের মুহূর্তে সেই অপদেবীর নামটা কিছুতেই জয়ন্তর মনে পড়ল না। জয়ন্তর ঘরের দেয়ালে একটা ছবি ঝুলছিল। সেই ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই তার দুটো চোখ বুজে এলো। শেষ মুহূর্তে তার মনে হচ্ছিল দেয়ালে ঝুলতে থাকা ছবিটা বদলে গিয়ে সেদিন মন্দিরের কাছে দেখা সেই মূর্তিটার মতো হয়ে গেছে। তার এক হাতে একটা অস্ত্র, অন্য হাতে একটা লম্বা গোল মতো কি যেন। নিচের দুটো হাতের মধ্যে একটা কাটা মাথা, অন্য হাতে একটা পাত্র। এখন জয়ন্তর মনে পড়ল ওই পাত্র মানুষের হাড় দিয়ে তৈরি। ওই পাত্র করে অপদেবী রক্ত গ্রহণ করে এমন কথা সে আগেও শুনেছিল, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। তার গোটা শরীর ক্লান্ত হয়ে এলো। দুটো চোখ বোঝার আগে সে শুনতে পেল সেই অপদেবী তার ঘরের মধ্যেই হাসছে। আর কাকটা এখন বসে রয়েছে তার ঠিক বুকের উপরে। জয়ন্তর মৃত্যুর খবর গোপীনাথ গ্রামে বসেই পেয়েছিল। সে অবাক হয়ে গিয়েছিল। সে ভেবেছিল জয়ন্তকে এখান থেকে সরিয়ে ফেলেই বোধহয় সে বেঁচে যাবে, কিন্তু তার সেই ভাবনা সত্যতা পেল না। গ্রামের সেই অপদেবী আবার জলজ্যান্ত দুটো প্রাণ নিয়ে নিল। গোপীনাথ বারবার দুঃখ করতে লাগলো। সেদিন যদি তার কথা ওরা শুনতো তাহলে এমন কিছু হতো না। কিন্তু জঙ্গলের মধ্যে সেই মন্দিরের দরজা আবার নিজে থেকেই বন্ধ হয়ে গেছিল। তবে সেই মন্দিরের কাছে গেলে আজও হয়তো শোনা যাবে মন্দিরের ভেতরে কারো পায়ের শব্দ। আর সেই মন্দিরের সিঁড়িতে কিংবা চাতালের উপর ভুল করে উঠে গেলেই গভীর রাতে তার বাড়িতে হয়তো এসে দেখা দেবে আবার সেই মূর্তি। আর মুখ থেকে বেরিয়ে এসেছে একটা টকটকে লম্বা জিভ।
যাকে অনেক বছর আগে অশিক্ষিত মূর্খ গ্রাম্য লোকেরা ডাকত রক্ত খাকি বলে।